আজকে আমরা ডিসিপ্লিন বা শৃঙ্খলার বিভিন্ন প্রকারভেদ যেগুলি আছে সেই বিভিন্ন প্রকারভেদ সম্বন্ধে আমরা জানব। টাইপস অফ ডিসিপ্লিন যেগুলি আছে, বেশ কয়েকটা টাইপ আছে, সেগুলো আমরা একে একে জানবো। এগুলো তোমাদের শর্ট কোশ্চেনে আসতে পারে, এমনকি সবগুলো একসঙ্গে বড় কোশ্চেনেও আসতে পারে। ডিসিপ্লিন নিয়ে আজ আমরা পড়ব, আর আমাদের স্টুডেন্টদের মধ্যে কিভাবে ডিসিপ্লিন গড়ে তোলা যায় সে ব্যাপারে জানব। এই ডিসিপ্লিন ওয়ার্ডটা এসছে ল্যাটিন ওয়ার্ড ডিসাইপলস থেকে। ডিসাইপলস মিন্স যে শেখে, স্টুডেন্ট। তারপরে সেটা পরিবর্তিত হয়ে ডিসিপ্লিন ওল্ড ফ্রেঞ্চে আসে এবং পরবর্তীকালে সেটা পরিবর্তিত হয়ে আমাদের নিউ ইংলিশ ডিসিপ্লিন, যেটি এখন আমাদের বানান, এইখানে এসছে। শৃঙ্খলার প্রকারভেদের প্রথম পয়েন্টটি হলো বহির্জাত শৃঙ্খলা বা এক্সটার্নাল ডিসিপ্লিন। এই বহির্জাত শৃঙ্খলা বা এক্সটার্নাল ডিসিপ্লিন সম্বন্ধে আমরা এবারে জানতে চলেছি। তাহলে এবারে আমরা পড়তে চলেছি আমাদের 1 নম্বর পয়েন্ট, যেটা ছিল কি বহির্জাত শৃঙ্খলা বা এক্সটার্নাল ডিসিপ্লিন। বহির্জাত শৃঙ্খলা বা এক্সটার্নাল ডিসিপ্লিন বলতে আমরা কোনটাকে বলি? এই শৃঙ্খলাটা শিশুর উপরে আরোপ করা হয়। বহির্জাত শৃঙ্খলা আমাকে শিশুর উপরে এক্সট্রাভাবে আরোপ করতে হয়, অর্থাৎ বিধিনিষেধ যেগুলো আছে প্রয়োগ করে একটি বাহ্যিক কৃত্রিম শান্ত পরিবেশ সৃষ্টি করাকে বাহ্যিক শৃঙ্খলা বা অনুশাসন বলা হয়। তাহলে কাকে বলা হচ্ছে না, আমি তারপরে বাহ্যিকভাবে বাইরে থেকে কৃত্রিমভাবে একটা শান্ত পরিবেশ সৃষ্টি করছি। কোনো একটি চঞ্চল ছেলেকে তাকে আমি বেতের ভয় দেখিয়ে ধমকিয়ে তাকে কি করছি, একটা শান্ত করার চেষ্টা চলছে, তাকে আমি শান্ত করার চেষ্টা করছি। এই চেষ্টাটাকে, এই যে শৃঙ্খলাটা আমি তৈরি করলাম, তাকে যে আমি শান্ত করতে চাইলাম বা তাকে যে আমি শান্ত করলাম, এই যে চেষ্টাটাকে বলা হয় আমার বহির্জাত শৃঙ্খলা। ঠিক আছে? তাহলে কিন্তু কি হয়, এই প্রকৃতির শৃঙ্খলা কিন্তু খুবই অস্থায়ী বা ক্ষণস্থায়ী। যখনই কি হয়, যে এই প্রেসটা করেছিল, যে এই দমনপীড়নটা চালিয়েছিল, সেই ব্যক্তিটি যখনই তার সামনে থেকে চলে যাবে কিংবা সে যখন তার সান্নিধ্য পাবে না, তখন কিন্তু এই শৃঙ্খলাটা কি হবে, তার মধ্যে থেকে চলে যাবে। তার মধ্যে যে শান্ত করার পরিবেশটা, শান্ত হয়েছিল সে এতক্ষণ, একটা বাচ্চা মানে এই বহির্জাত শৃঙ্খলার ফলে যে শান্ত হয়েছিল, যে এই বহির্জাত শৃঙ্খলাটা প্রয়োগ করেছিল তার উপরে, সে যখনই চলে যাবে এইটা কিন্তু তার আচরণ থেকে বেরিয়ে যেতে শুরু করবে। এই হচ্ছে আমাদের বহির্জাত শৃঙ্খলা। ঠিক আছে? দ্বিতীয় পয়েন্ট, মুক্ত শৃঙ্খলা বা ইন্টারনাল ডিসিপ্লিন। ইন্টারনাল ডিসিপ্লিন সম্বন্ধে আমরা এবারে জানব। আধুনিক শিক্ষাতে যে আমাদের মডার্ন যে এডুকেশন সিস্টেম, তাতে কিন্তু এই বহির্জাত শৃঙ্খলা আমরা খুব একটা ইউজ করি না। কারণ আমরা জানি এখন স্কুলে যদি কোনো রকম দমনপীড়ন করা হয় স্টুডেন্টের উপরে, তাহলে সেটা করতে বারণ করেছে। অ্যাকচুয়ালি সেটা করা উচিত না, করা চলবে না। তাদেরকে যতটা বুঝিয়ে শুনিয়ে কাজ করানো যায় ততটাই কাজ করাতে হবে। তাহলে শিক্ষার্থীদের বিধিনিষেধ বা নিয়মকানুনের প্রতি অনুগত্য থাকবে যখন আমি মুক্ত শৃঙ্খলা পড়াবো। ঠিক আছে? মুক্ত শৃঙ্খলা পড়াচ্ছি, মুক্ত শৃঙ্খলাতে যখন মুক্ত শৃঙ্খলার মধ্যে দিয়ে যখন একটা স্টুডেন্টকে আমি তৈরি করছি, তখন সে কি হবে, শিক্ষার্থী নিজেই তার বিধিনিষেধ নিয়মকানুন প্রতি নিজেই অনুগত হবে। আমাকে বাইরে থেকে কিন্তু ফোর্স দিতে হবে না। ঠিক আছে? তারপরে কি হবে, কিন্তু শাস্তির ভয়ে বা কোনো পুরস্কার পাওয়ার লোভে এই ক্ষেত্রে কিন্তু কোনো রকম তার মধ্যে শৃঙ্খলা গড়ে উঠবে না। ঠিক আছে? যে আমি যদি চুপ করে বসে থাকি তাহলে আমি একটি চকলেট পাবো, সেই লোভও এর মধ্যে থাকা চলবে না। কারণ চকলেট পাওয়ার লোভটা যবে তাদের মধ্যে থেকে চলে যাবে, তবেই কিন্তু তারা আবার নতুন করে সেই শৃঙ্খলাটা ভঙ্গ করতে শুরু করবে। ঠিক আছে? শিক্ষার্থী স্বতঃপ্রণোদিতভাবে শৃঙ্খলা মেনে চলবে। এটি হচ্ছে মুক্ত শৃঙ্খলার ব্যাপার। স্বতঃপ্রণোদিতভাবে শৃঙ্খলা মেনে চলবে। আর কি, তার শিক্ষাকে ঠিক করার জন্য তার মধ্যে প্রবণতা জন্মে উঠবে। আরও কি আছে, এই শৃঙ্খলা কোনো বাইরের নির্দেশে বা বাইরে থেকে কোনো রকম অর্ডার চাপিয়ে এই শৃঙ্খলা তৈরি করা যায় না। ঠিক আছে? তাহলে মুক্ত শৃঙ্খলায় কি হচ্ছে, একটা স্টুডেন্ট নিজের মতন করে নিজের শৃঙ্খলা শিখছে।
যেটা আমাদের বহির্জাত শৃঙ্খলায় ছিল না, ওখানে প্রেস করা হচ্ছিল। কিন্তু এইখানে কি হবে, স্টুডেন্ট নিজের মতন করে নিজের শৃঙ্খলাটা শিখবে, তার ফলে এই শৃঙ্খলা কিন্তু অনেক দিন স্থায়ী হবে, কারণ সে তো নিজেই ডিসিপ্লিন হচ্ছে। কেউ তাকে বাইরে থেকে প্রলোভন দেখাচ্ছে না, কেউ তাকে বাইরে থেকে জোর করছে না, তাকে কোনো শাস্তির ভয় তার মধ্যে নয়, সে নিজে থেকেই ডিসিপ্লিন হচ্ছে। এই ডিসিপ্লিন কিন্তু অনেক দিন চিরস্থায়ী বা অনেক দিন থাকে, তার জন্য এই মুক্ত শৃঙ্খলা এখন সব জায়গাতেই বেশি কার্যকর। ঠিক আছে। 3 নম্বর পয়েন্ট হলো অবদমনমূলক শৃঙ্খলা বা রিপ্রেশনিস্টিক থিওরি অফ ডিসিপ্লিন। এটা নিয়ে এবারে আমরা ডিটেলসে জানব। এই শৃঙ্খলাতে আমরা কি জানব, প্রাচীন শিক্ষা ব্যবস্থা যে যখন ছিল, শিক্ষার্থীদের যারা স্টুডেন্ট আসতো সেখানে, তাদেরকে মনে করা হতো বয়স্ক ব্যক্তির একটি ক্ষুদ্র সংস্করণ, মানে টিচারের একটি ক্ষুদ্র সংস্করণ হচ্ছে আমার শিক্ষার্থী। ঠিক আছে, স্টুডেন্ট হচ্ছে একজন টিচারের একটি ক্ষুদ্র সংস্করণ, ঠিকই ভাবতো তারা। কি হচ্ছে, মিনিয়েচার অফ অ্যাডাল্ট, এইটি ভাবা হতো একজন স্টুডেন্টকে। প্রাচীনকালে আরও মনে করা হতো শিশুর জন্ম পাপ থেকে যেন শিশুর জন্ম হয়েছে, তাই শিক্ষার প্রধান কাজ হলো শিশুর প্রকৃতিকে পুনর্গঠন করা, মানে পাপ থেকে তাকে মুক্তিদান করা, শিক্ষাদানের মাধ্যমে পাপ থেকে তাকে মুক্তিদান করা। ঠিক আছে, টু রিমেক দ্য নেচার অফ দ্য চাইল্ড, তার নেচারটাকে নতুন করে তৈরি হয়েছে, কারণ তার তো নেচারটা অ্যাকচুয়ালি তারা ভাবতো কি পাপের নেচার, তাহলে সিন থেকে সে এসছে, অর্থাৎ তাকে পাপ মুক্ত করার প্রচেষ্টা হতো এই শিক্ষাদানের মাধ্যমে। ঠিক আছে, অতএব সেই শিক্ষা ব্যবস্থায় শৃঙ্খলা ছিল অবদমনমূলক। এই অবদমন মানে শৃঙ্খলাটা জোর করে ফ্রেশ করে আমাদের চাপানো হতো। যেমন আমরা আগে জেনেছি যে কি জোর করে শিক্ষা চাপানো হয়, সেই মানে শৃঙ্খলা চাপানো হয়। আমার বহির্জাত শৃঙ্খলাতে আমি জেনেছি যে স্টুডেন্টের মধ্যে জোর করে শৃঙ্খলা চাপানো হয়, তেমন এই অবদমনমূলক শিক্ষাতেও, এটা যদিও মডার্ন শিক্ষা নয়, এটা প্রাচীনকালের শিক্ষা। যখন আমরা তো এখন ভাবি বাচ্চারা একদম পরিষ্কার কাগজের মতন, কিন্তু তখন তারা ভাবতো বাচ্চারা নাকি পাপ থেকে তাদের জন্ম হয়েছে, তারা অনেক পাপ করার পরে, হেভেনে অনেক পাপ করার পরে তারা আর্তে এসছে, তাই তাদেরকে শিক্ষাদান করে তাদেরকে ঠিকঠাক করা উচিত, রিমেক করা উচিত তাদের নেচারকে, তাই তারা শিক্ষা দিত। এমন কি তারা অবদমনমূলক মানে বহির্জাত শিক্ষার মতন তারা প্রেস তৈরি করতো, সাপ্রেস করতো স্টুডেন্টদেরকে। 4 নম্বর পয়েন্ট হলো শৃঙ্খলার ছাপতত্ত্ব, ইমপ্রেশনিস্টিক থিওরি, এইটি নিয়ে জানব। পরবর্তীকালে আমরা শৃঙ্খলার ছাপতত্ত্ব এইটা নিয়ে জানব। এটা কি, আমরা এর আগেরটা জানলাম প্রাচীনকালে এই অবদমনমূলক শৃঙ্খলাটা ব্যবহৃত হতো, কিন্তু তার পরবর্তীকালে মানে মধ্যযুগে তখন কি করা হতো, শৃঙ্খলার মানসিক ছাপতত্ত্ব বলে একটা তত্ত্ব এসেছিল। শৃঙ্খলার মানসিক ছাপতত্ত্ব, কীভাবে এটা কাজ তৈরি করা হতো, এই ধরনের শৃঙ্খলা, এই তত্ত্ব অনুসারে, এই শৃঙ্খলার মানসিক ছাপতত্ত্ব, এই তত্ত্ব অনুসারে শিক্ষার্থীর সামনে একটি আদর্শ উদাহরণ থাকবে। যেমন কোনো মহাপুরুষের জীবনী, সে কি করবে, সেই শিক্ষার্থী কি করবে, সেই আদর্শ অনুযায়ী, মানে সেই মহাপুরুষের আদর্শ অনুযায়ী বিদ্যার্থী সুশৃঙ্খল হয়ে উঠবে। সে নিজেকে সেই মহাপুরুষের আদর্শ অনুযায়ী নিজেকে গড়ে তুলবে। মহাপুরুষের প্রভাব বিদ্যার্থী তার ইন্দ্রিয়গুলিকে নিয়ন্ত্রণ করবে। ঠিক আছে, এবং মানসিক ধৈর্য গড়ে তুলবে। এইভাবে শৃঙ্খলার ছাপতত্ত্ব ব্যাপারটি মধ্যযুগীয় একটি তত্ত্ব, যেখানে এইভাবে শৃঙ্খলা শেখানো একটি ব্যাপার ছিল। নেক্সট আমরা জানব বহির্শৃঙ্খলা এবং অন্তঃশৃঙ্খলার যে পার্থক্য আছে। কারণ তোমরা যখন আমি পড়াচ্ছিলাম বহির্শৃঙ্খলা বা অন্তঃশৃঙ্খলা, তোমরা বুঝতেই পেরেছো যে দুটো পুরো ডিফারেন্স। যেখানে বহির্শৃঙ্খলা জোর করে শৃঙ্খলা আরোপ করা হয় একটা শিশুর উপরে, তোমার অন্তর্জাত শৃঙ্খলা বা একটা এর নাম হচ্ছে মুক্ত শৃঙ্খলা। সেই মুক্ত শৃঙ্খলায় তেমনভাবে জোর করা হয় না, শিশু নিজে থেকেই শেখে। তাহলে এই বহির্জাত শৃঙ্খলা, বহিঃশৃঙ্খলা আর অন্তঃশৃঙ্খলা, এই দুটির যে পার্থক্য সেটা এবারে আমরা জানব। তাহলে তোমরা তোমাদের স্ক্রিনে বহির্জাত শৃঙ্খলা আর অন্তর্জাত শৃঙ্খলার পার্থক্যটা দেখতে পাচ্ছ। তার 1 নম্বর পয়েন্টে কি আছে, বহিঃপ্রযুক্ত শৃঙ্খলার উদ্দেশ্য আদেশ পালনে বাধ্য করা, মিন্স
যেটা অর্ডার করা হবে সেটা স্টুডেন্টকে জোর করে সেটি পালন করানো হবে। 2 নম্বরে কি 1 নম্বরে অন্তর্জাত শৃঙ্খলায় কি আছে না, প্রকৃত শৃঙ্খলার আদেশের কোনো স্থান নেই, সে নিজের ইচ্ছায় বিধিনিষেধ পালনে ব্রতী হয়। 2 নম্বর পয়েন্ট বহির্জাত শৃঙ্খলা, বহিঃশৃঙ্খলায় কোনো স্বতঃস্ফূর্ততা, আনন্দ, স্বাধীনতা এসব নেই। 2 নম্বর পয়েন্ট আন্তর্জাত শৃঙ্খলায় ইচ্ছার অবদমনই এর মূল মন্ত্র। ঠিক আছে, এটা হলো 2 নম্বর পয়েন্ট দুটি। তারপরে আসছি আমরা 3 নম্বর পয়েন্টে। ঠিক আছে, 3 নম্বর পয়েন্টে কি বলেছে, বহির্জাত শৃঙ্খলা শাসনের ফল। বহির্জাত শৃঙ্খলা শাসন করলে সেই শৃঙ্খলাটি আসে, মানে দমন পীড়ন আর কি। অন্তর্জাত শৃঙ্খলা হলো স্বায়ত্ত শাসনের প্রস্তুতি, নিজেই নিজে শাসন করা, নিজেকেই নিজে ঠিক করা। আবার 4 নম্বরে বহিঃশৃঙ্খলা হলো নেতিবাচক আর অন্তঃশৃঙ্খলা হলো ইতিবাচক। ঠিক আছে, এটা কিন্তু খুব ভালো একটা পয়েন্ট। 5 নম্বরে বহিঃশৃঙ্খলা কি বলছে, বহির্জাত শৃঙ্খলা শিশুর সহজাত প্রবৃত্তি প্রক্ষোভকে অবদমন করে, চাপ দেয় তার সহজাত প্রবৃত্তিকে অবদমন করে এবং স্বতঃস্ফূর্ত আত্মবিকাশকে ব্যাহত করে। তার যে স্বতঃস্ফূর্ত আত্মবিকাশ, তার যে সে যে নিজে থেকে যেটা বিকাশ ঘটছিল সেটাই কি করে চিপে দেয়, দিয়ে অর্ডার করা হয় তাকে অন্য। অন্তর্জাত শিক্ষায় কি বলা হচ্ছে, অন্তর্জাত শৃঙ্খলা শিশুর সহজাত প্রবৃত্তি প্রক্ষোভকে যথাযথভাবে স্বাধীন কর্ম ও চিন্তার মাধ্যমে প্রকাশ করে, স্বাভাবিক বিকাশে সাহায্য করে। এখানে কোনো রকম দমন পীড়ন নাই, তাই তার শিক্ষার্থীর স্বাভাবিক বিকাশ ঘটে। তাহলে খুব ভাইটাল পয়েন্ট যে বহিঃশৃঙ্খলায় স্বতঃস্ফূর্ত আত্মবিকাশ ব্যাহত হয় আর এখানে স্বতঃস্ফূর্ত আত্মবিকাশ হয়ে থাকে। ঠিক আছে, 6 নম্বর পয়েন্ট বহিঃশৃঙ্খলা, বহিঃপ্রযুক্ত শৃঙ্খলায় যখন শিশুর স্বাভাবিক স্বাধীনতা, প্রবৃত্তি, প্রক্ষোভ, আগ্রহ, ইচ্ছা প্রভৃতি অবদমিত হয়, তখন কি হয়, তখনই তার চিত্ত বিক্ষোভ বা অন্তর্দ্বন্দ্বের সৃষ্টি হয়, তার মধ্যে চাপ সৃষ্টি করছে, তার মধ্যে অন্তর্দ্বন্দ্বের সৃষ্টি হয় এবং সে বিশৃঙ্খল হয়ে উঠতে পারে। ঠিক আছে, সে অন্য প্রকৃতির হয়ে উঠতে পারে, এটা বহিঃশৃঙ্খলার ফলে হতে পারে। আর অন্তর্জাত শৃঙ্খলায় 6 নম্বর পয়েন্টে কি হচ্ছে, অন্তর্জাত শৃঙ্খলায় স্বাধীনতার অবদমন না হওয়ায় শিশুর স্বাভাবিক আত্মবিকাশ যথাযথভাবে হয়ে থাকে। এখানে কিন্তু কোনো রকমভাবে তাদের মধ্যে বিশৃঙ্খলার সৃষ্টি হচ্ছে না, কারণ বিশৃঙ্খলাটা সৃষ্টি হচ্ছে কোথা থেকে, তাকে প্রেসার দিতে গিয়ে। কিন্তু যেহেতু অন্তর্জাত শৃঙ্খলাতে কোনো রকম প্রেসার দেওয়া হয় না, তাই এদের মধ্যে বিশৃঙ্খলার সৃষ্টি হয় না, এদের মধ্যে আত্মবিকাশ যথাযথভাবে ঠিকঠাকভাবে হয়ে থাকে। ঠিক আছে, এবার আমরা পড়ব অন্তর্জাত শৃঙ্খলা বা মুক্ত শৃঙ্খলার প্রয়োজনীয়তা, নেসেসিটি অফ ইন্টারনাল অর ফ্রি ডিসিপ্লিন। তাহলে আমরা অলরেডি মুক্ত শৃঙ্খলা বা বহির্জাত শৃঙ্খলার যে পার্থক্য দেখলাম, তার থেকে আমরা বুঝতেই পারলাম যে বহির্জাত শৃঙ্খলা কখনো ভালো হতে পারে না। তাহলে অন্তর্জাত শৃঙ্খলা যখন, অবশ্যই আমাদের কাছে খুব ভালো, কারণ এখানে শিশুরা নিজে থেকেই শিখে। এই অন্তর্জাত শৃঙ্খলা বা মুক্ত শৃঙ্খলার প্রয়োজনীয়তাগুলো কী কী সেগুলো এবারে আমরা আলোচনা করছি। অন্তর্জাত শৃঙ্খলায় বিদ্যার্থীগণ স্বতঃস্ফূর্তভাবে, এটা আমরা জানি, আত্মনিয়ন্ত্রণের মাধ্যমে আচরণে সংহতি আনে। তাহলে স্বতঃস্ফূর্তভাবে আচরণের সংহতি আনে। এই সংহতিপূর্ণ আচরণ ধারা, এই যে সংহতি নিয়ে আসলো, আচরণ ধারায় প্রকৃত বিকাশের জন্য একান্ত কাম। ঠিক আছে, 1 নম্বর। 2 নম্বরে কি বলা হচ্ছে, আচরণ ধারার পরিবর্তনই শিক্ষণ। আমার যে আচরণের পরিবর্তন হচ্ছে, এটাই আমার কাছে শিক্ষা। আধুনিক অর্থে শৃঙ্খলা বা মুক্ত শৃঙ্খলা ইতিবাচক। অবশ্যই আমি আগেই বলেছি যে আমাদের বহির্জাত শৃঙ্খলা কিন্তু মডার্ন এডুকেশন সিস্টেম অ্যাকসেপ্ট করে না, তাহলে অবশ্যই এটা ইতিবাচক। মুক্ত শৃঙ্খলায় আচরণের প্রতিস্থাপন হয়, মানে নতুন আচরণ স্টুডেন্টের মধ্যে আসে, রিপ্লেস হয়, অর্থাৎ মুক্ত শৃঙ্খলায় প্রকৃত শিক্ষণ ঘটে থাকে। মুক্ত শৃঙ্খলায় আমাদের প্রকৃত শিক্ষণ ঘটে থাকে। নেক্সট আসছে অন্তর্জাত শৃঙ্খলা মানবতাবাদের
অন্তর্জাত শৃঙ্খলা মানবতাবাদের কি করে আদর্শের উপর প্রতিষ্ঠিত, মানবতাবাদের আদর্শের উপর, মনুষ্যত্বের উপর প্রতিষ্ঠিত। বাইরে থেকে পিটিয়ে কিংবা বকে তেমন কোনো ব্যাপার এখানে নাই। মানুষের প্রতি বিশ্বাস, শ্রদ্ধা, এই ধারণার মূল কথা। ঠিক আছে, আরও কি, প্রত্যেক ব্যক্তি নিজেই নিজেকে সংশোধন করতে পারে, এই নীতির উপর ভিত্তি করে মুক্ত শৃঙ্খলার ধারণা গড়ে উঠেছে। ঠিক আছে, তারপরে আবার কি, অন্তর্জাত শৃঙ্খলায় আচরণধারার যে পরিবর্তন তা স্থায়ী হয়, এটা আমরা আগেই জেনেছি, তা স্থায়ী হয়, এবং চারিত্রিক বৈশিষ্ট্য হিসাবে ব্যক্তির মধ্যে তা প্রস্ফুটিত হতে পারে। মানে ব্যক্তির মধ্যে তার যে চরিত্র গঠন, যে পুনর্গঠন হলো, রিপ্লেসমেন্ট হতো, সেটা কিন্তু তার মধ্যে বহিঃপ্রকাশ ঘটে। মুক্ত শৃঙ্খলায় ব্যক্তির নিজস্ব ভূমিকা প্রধান, নিজে কি করে শৃঙ্খলাবদ্ধ হবে, নিজে কি করে শিখবে, সেটা হচ্ছে প্রধান কাজ। অর্থাৎ শৃঙ্খলা স্থাপনে ব্যক্তি সক্রিয় ভূমিকা গ্রহণ করে। যখন শৃঙ্খলা, আমি যখন শিখি, যখন একটা স্টুডেন্ট শিখে, তখন কি নিজেই শিখে, কারণ মুক্ত শৃঙ্খলার মেন কথাটাই হচ্ছে নিজে শেখা, ভূমিকা গ্রহণ করে। তাই এটি অনেক স্থায়ী ও বুদ্ধিমত্তা সম্পন্ন একটি শৃঙ্খলা। ঠিক আছে, মুক্ত শৃঙ্খলা কিন্তু মনোবিজ্ঞান সম্মত, কারণ এখানে আমরা দেখেছি যে স্টুডেন্ট অনেক দিন পর্যন্ত এই শৃঙ্খলা ধরে রাখতে পারে, অনেক দিন শুধু নয়, সারা জীবনেই শৃঙ্খলা ধরে রাখতে পারে, যেটা আমাদের বহিঃশৃঙ্খলায় মোটেই হয় না। তাছাড়া কি, এই শৃঙ্খলার মানসিক স্বাস্থ্যের কোনো অবনতি হয় না, যেটা বহির্জাত শৃঙ্খলায় হওয়ার সম্ভাবনা আছে। জোর করে বকে পিটিয়ে আমাদের শৃঙ্খলা শেখানো হয়। আর কি, এটি অনেক আধুনিক, মুক্ত শৃঙ্খলা অনেক আধুনিক এবং মনস্তাত্ত্বিক। তাহলে এই আমরা শৃঙ্খলা সম্বন্ধে আজকে জানলাম। এর পরের দিনে আবার নতুন করে জানবো। আগের দিন আমরা মূল্যবোধ সম্বন্ধে জেনেছিলাম, মূল্যবোধের বিভিন্ন জায়গাগুলো, কিভাবে মূল্যবোধ বিদ্যালয়ে প্রতিস্থাপন করা যায়, সেই ব্যাপারগুলো আমরা জেনেছিলাম। বিদ্যালয়ে কি কি করা উচিত মূল্যবোধের জন্য, সেগুলো আমরা সম্বন্ধে অনেক ডিটেলসে জেনেছিলাম। এবার ওইটার সঙ্গে আরেকটু জানলে ভালো হয় যে একজন শিক্ষক হিসাবে সেই মূল্যবোধের কিভাবে আমরা সম্পন্ন করব, সেই জিনিসটা একটু আলোচনা করা হয়নি, সেটা আজকে এই ক্লাসের শেষে একটু আলোচনা করে দিচ্ছি। কি করে শিক্ষক হিসাবে, যদি একজন শিক্ষক হিসাবে আপনাকে যদি মূল্যবোধ শেখাতে হয়, সেই ব্যাপারটা একটু মনে রাখবেন যে গণতান্ত্রিক পদ্ধতিতে আপনাকে শেখাতে হবে স্কুলের মধ্যে। যদি আপনি গণতান্ত্রিক পদ্ধতিতে শেখান, তবেই সেই গণতন্ত্র ছাত্রদের মধ্যে পরিস্ফুটন ঘটবে। আধুনিক জীবনে পরিবেশের প্রেক্ষিতে পুরনো সামাজিক রীতিনীতি, যে পুরনো সামাজিক রীতিনীতিগুলো, তার সঙ্গে বর্তমান সমাজের একটা মেলবন্ধন তৈরি করতে হবে। যে সেগুলো যে সবগুলোই খারাপ ছিল তা কিন্তু নয়, তার মধ্যে অনেক ভালো জিনিস ছিল, সেই জিনিসগুলো আমাদেরকে স্টুডেন্টকে জানাতে হবে যে হ্যাঁ, এগুলো ভালো ছিল। তাছাড়া কি, বৃহৎ ভারতবর্ষের সুমহান প্রতিচ্ছবি জাগিয়ে তুলতে হবে তাদের কাছে, ভারত নিজের দেশকে তাদেরকে চেনাতে হবে, তাদের নিজেদের দেশের ভূগোল, সংস্কৃতি, ইতিহাস সব কিছু তাদেরকে জানাতে হবে। তাছাড়া কি, প্রকৃত ধর্মের সংজ্ঞা কী, সেই ধর্ম সম্বন্ধে তাদেরকে জ্ঞান দিতে হবে, কারণ আজকের দিনে ধর্ম নিয়ে বিভিন্ন বাদ বিতণ্ডা কিন্তু সবচেয়ে বেশি আমাদের সব জায়গাকে প্রবলেম তৈরি করছে। ঠিক আছে, তাহলে সেই জিনিসটাকে আমাদেরকে একটু তাদেরকে ধর্মের জ্ঞান দিতে হবে, যে সব ধর্মই এক, সবাই গডের কাছে নিয়ে যায়, সেই জিনিসটা তাদেরকে জানাতে হবে। আর শিক্ষক নিজস্ব দৃষ্টান্ত এবং শিক্ষার্থীদের মধ্যে নীতিবোধ গড়ে তুলতে যদি এগুলো করেন, তাহলে শিক্ষক নিজেই সেই স্টুডেন্টের মধ্যে নীতিবোধ গড়ে তুলতে পারবেন। ঠিক আছে, আজকে এইটুকু, পরের দিন আবার আমরা অন্য ক্লাস করব।